সরকারের মন্ত্রী এমপি সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের জন্য হচ্ছে বিশেষ কারাগার। কঠোর নজরদারিতে রাখতেই এ ব্যবস্থা। ভারতে বসে আরো 226 জনকে হত্যার হুমকি দিয়ে হাসিনার অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে। আদালত অবমাননার অভিযোগ। শান্তিরক্ষা ও যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বিমান বাহিনীকে। বার্ষিক মহড়া পরিদর্শন করে প্রধান উপদেষ্টার নির্দেশ। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, বললেন ব্যারিস্টার কায়সার। রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের তাগিদ। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও পাবেন উচ্চতর গ্রেড। আপিল বিভাগের রায়, সুবিধাভোগী 15 লাখ। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হবে মাছ ধরা। প্রস্তুত জেলেরা। অভিযান সফল বলছে মৎস্য বিভাগ। এবং কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ট্রাম্পের অভিনন্দন। সবসায় হতে পারে সাক্ষাৎ। বাণিজ্য নিরাপত্তা ইস্যুতে আলোচনার সম্ভাবনা। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। গণহত্যার মামলায় গ্রেফতার পতিত আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও দুর্নীতিগ্রস্ত আমলাদের বিশেষ নজরদারিতে রাখতে আনা হচ্ছে এক ছাদের নিচে। ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের জন্য 2 বছরের জন্য প্রস্তুত হচ্ছে এ বিশেষ কারাগার, যেখানে থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, আমলাসহ জুলাই হত্যাকাণ্ডের সহযোগীরা। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সাবরিনা মজুমদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে পতিত আওয়ামী সরকারের প্রায় 300 জন মন্ত্রী, এমপি, পুলিশ সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী। দেশের 68টি কারাগারে আটক আছেন তারা। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্যই বিশেষ কারাগার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সাধারণ বন্দীদের থেকে আলাদা করে তাদের এক ছাদের নিচে রাখা হবে। কঠোর নজরদারির জন্যই বিশেষ এ কারাগার চালুর কথা জানান কারা মহাপরিদর্শক। সকল দিক বিবেচনা করে আমরা মনে হয়েছে এই মুহূর্তে আমাদের কেরানীগঞ্জে যে ধারণ ক্ষমতা আছে বন্দী পুরুষ কারাগারে, যেখানে ওইখানে যে ধারণ ক্ষমতা অলমোস্ট ডাবলের চেয়ে বেশি বন্দী ওখানে আছে এবং এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সকল দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে ওইখানে আমাদের একটা কারাগার স্থাপন প্রয়োজন, এই বর্ধিত ক্যাপাসিটি বন্দিতে রাখার জন্য। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে 2020 সালে উদ্বোধন করেছিল বিগত সরকার। তবে তা চালু না হয় সংস্কার করে বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে। কেরানীগঞ্জে আপনারা জানেন আমাদের একটা জেল অলরেডি তৈরি ছিল, যেটা হচ্ছে মহিলা কারাগার হিসাবে, কেন্দ্রীয় কারাগার হিসাবে ওখানে স্থাপন করা হয়েছিল এবং অনুমোদন প্রাপ্ত। বাট আমরা জনবল সংকটের কারণে চালু করতে পারিনি। আগামী মাসে এই কারাগার চালুর কথাও জানান তিনি। পুরোটাই চালু করার জন্য প্রস্তুতিমূলক কাজ করছে এই মুহূর্তে। আমাদের প্রস্তুতি চলছে পূর্ণদমে এবং এটা শেষ করে আমরা টার্গেট করছি যে অ্যাটলিস্ট 15 অথবা 15 তারিখ অথবা 20 তারিখ নাগাদ আমরা মে মাসের এটা চালু করতে পারবো। ইতিমধ্যেই কারাগার সংস্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল, জেলার ও জেল সুপার। মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগের যে মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন কারাগারে, তাদেরকে 2 বছরের জন্য আনা হবে এই কারাগারে। দেয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এ অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। জানানো হয় 226টি মামলা হয়েছে, মানে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এ আলামত ফরেনসিক টেস্টের আদেশ দিয়েছিল। শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর
ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে, এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। জুলাই অগস্টের অভ্যুত্থানে আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিন, ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিন ও বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, তাই সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেওয়া হয়। মহড়া পরিদর্শন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্যে বিমান বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। উপদেষ্টা আরও জানান, ব্যয়বহুল যুদ্ধ না চাইলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় শান্তির দিকে হাত বাড়িয়ে কৌশল নিতে হবে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ঘর পেলেন চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা ক্ষতিগ্রস্তরা। সেনাবাহিনীর অধীনে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি জেলা প্রশাসকদের মাধ্যমে উপকারভোগীদের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, 2024 সালের ওই বন্যা স্বাভাবিক ছিল না। নাইম আফসানের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। 2024 সালে ভারত থেকে নেমে আসা পানিতে আকস্মিক বন্যায় ভেসে যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বসতঘর সহ সর্বস্ব হারায় অনেক পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের 300 পরিবারকে ঘর উপহার দিল সরকার। বুধবার সকালে তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘর পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল, অডিট করলো, তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে তারা 70 রিপোর্ট দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। অন্যান্য উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। 2024 সালের বন্যা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন ও স্বাভাবিক ছিল না বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্যা শুরু হয়। দিন দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের, প্রায় সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। ডক্টর ইউনূস আরও বলেন, অর্থ সহায়তার প্রস্তাব থাকলেও ভুক্তভোগীদের স্বার্থে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেনাবাহিনী এর দায়িত্ব নেওয়ায় অর্ধেক খরচে মানসম্মত ঘর দেওয়া সম্ভব হয়েছে। এটা ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং
ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। সেনাবাহিনীর অধীনে বিশেষ এই প্রকল্পের আওতায় ফেনীতে ১১০টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০ এবং চট্টগ্রামে ৩০টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। কোনো দেশকে বিশেষ করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। রোহিঙ্গাদের মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন তিনি। রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধানের ৭ আর্টিকেলে বলে দেয়া আছে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে পার্লামেন্ট যদি হতো, সেই পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল থাকবে যে সরকার, তারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারেন। এই সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আইনগতভাবে, সাংবিধানিকভাবে ওনাদের এখতিয়ার নেই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানায় থাকা কলকারখানাগুলো বন্ধ না করে প্রশাসক নিয়োগ দিয়ে সচল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিষ্ঠান বন্ধের কারণে কোনো শ্রমিক যেন বেকার হয়ে পরে তবে তা সরকারের ভুল নিতে হবে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। এই সময়ে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পরে ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর ২ ঘটিকায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে। এই ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা কর্মচারীরা এ সুবিধা পাবেন। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট। শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে মে দিবস উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, শ্রম অধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে সংশোধিত আইনে। অতীতে যেন তেন মে দিবস পালন হতো উল্লেখ করে জাঁকজমক আয়োজনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে সরকারের দূরত্ব কমানো হবে। মহান মে দিবস উপলক্ষে কাল সকালে রাজধানীতে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করার কথা জানান শ্রম উপদেষ্টা। মে দিবস আমরা এর আগে দেখেছি সরকারের তরফ থেকে যেন তেন একটা হতো, আর বাকি আমাদের লেফটিস্ট পার্টিগুলো যারা আছে তারাই এটাকে খুব বেশি বড় করে দেখানো হতো। তার শ্রমিকদের সাথে যে সম্পৃক্ততা, সরকারের শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পৃক্ততা, সেখানে বেশ গ্যাপ ছিল, এখনো আছে, বলবো না দূর হয়ে গেছে। এই গ্যাপটা এবং দূরত্বটা আমরা এই পিরিয়ডটাতে কমাতে যাচ্ছি।
দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা টিকিয়ে রাখতে তাদের সবার ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বুধবার সকালে রাজধানী এনসিটিভি ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি। আর বক্তারা বলেন, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তকের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়, যাতে ভাষাগত বৈচিত্র্য ও সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগের প্রতিফলন হবে। এটি বাস্তবায়নে যেসব জটিলতা আছে তা নিরসনে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বানও জানান তারা। ভাষাটা কিন্তু প্রিজার্ভ করতে হয় ভাষায়। আমরা কি নিজেদের ভাষাটা কি প্রিজার্ভ করতেছি? আমি বলবো আমরা নিজেরাই করতেছি না। ঠিক আছে, আমি পড়তে পারি না অথবা করতে পারি না, কিন্তু আমি তো আমার ইয়েটা তো রাখবো, যে মৌখিকটা তো আমি রাখবো। মানে সার্টিফিকেট নিয়ে আমি কি করতে পারবো সেটা অন্য জিনিস, এটা পরে আসবে, কিন্তু মৌখিকটা কেন রাখতেছি না? চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা। নদীতে নামতে এরই মধ্যে জাল, ট্রলার সহ মাছ ধরার সব সরঞ্জাম প্রস্তুত করেছে জেলার প্রায় 50,000 জেলে। মৎস্য কর্মকর্তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার জাটকা রক্ষা অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা তাদের। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্রে সালমা জাহানের রিপোর্ট। সারিবদ্ধ জাল আর নৌকা নিয়ে মাছ ধরতে নদী পাড়ে প্রস্তুত জেলেরা। জাটকা রক্ষায় বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। তাই চাঁদপুরের মতলব উত্তরের 60 নল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে মাছ শিকারে অধীর আগ্রহে মৎস্যজীবীরা। অনেক জেলে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রলারগুলো নদীর তীরে নামানো সহ ট্রলারে জাল ভরছেন কেউ কেউ, আবার কোনো ট্রলার মালিক মাঝি মাল্লা প্রস্তুত করছেন। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ভাসাবে তারা। রূপালী ইলিশের শহর চাঁদপুরের মাঝঘাটগুলো আবারও সরব হয়ে উঠবে, তাই উৎসবের আমেজ বইছে জেলে পরিবারগুলোতে। আমরা অভিযান শেষ, এখন জাল ভরবো, এখন নদীতে নামো। বাঘের নির্ভর ইলিশ মাছ নদীতে আছে না আছে বলতে পারি না, বাইলে বোঝা দেবো আল্লাহ কিরকম দেয়। তবে এখন মানুষের 2 মাসে খুব কষ্টে চলছে। চাল দিচ্ছে আপনার মোহনা সরকার, একবার দিচ্ছে চাল পাই না। আছি 2 মাস দেনা ফেনা করছি, কাজ টাজ করাইছি, দাঁত দানা করে তো চলছি। মানে মাছ অভিযান সবল হয় না, দিকে মাছ পাওয়া যায় না, নামলে তেমন একটা মাছ নাই। তারপরে কি আর মাল্লায় যা মিলে নৌকা মালামত করতে হয়েছে, জাল মালামত করতে হয়েছে, অনেক টাকা ঋণ হয়ে গেছি। এখন অভিযানের পরে যদি সামনে দিয়ে মাছ না পড়ে তাহলে আমরা খুব বিপদ হয়ে যাবো। আমরা তো আর দেওয়ার না কেউ নাই। এদিকে জাটকা অভিযান সফল হয় অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা এই মৎস্য কর্মকর্তার। এবার খুব সহায়তা করেছে। এবারে আমাদের জেলারা এবারে নদীতে নামে নাই বললেই চলে, এবং আমাদের যে আমরা আশা করছি যে এবারে জাটকা আমরা রক্ষা করতে ভালোভাবে সম্মত হয়েছি, এবং এই জাটকা আগামীতে এই বড় ইলিশে রূপান্তরিত হবে। আমরা আশা করছি যে জেলারা আগামীতে এই বড় ইলিশ পাবে এবং আমরা ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। জাটকা রক্ষায় 1 মার্চ থেকে শুরু হওয়া মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতে মাছ শিকার করে ধার দেনা পরিশোধের স্বপ্ন দেখছেন জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।